নমস্কার, টার্গেট সফলের তরফ থেকে আবার একটি ট্রান্সলেশনের প্রোগ্রাম নিয়ে আসা হয়েছে, বাংলা থেকে ইংরেজি অনুবাদ। আপনারা প্রোগ্রামটি দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিজেদের যা মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ধন্যবাদ। আজকের যে অনুচ্ছেদটি ট্রান্সলেশনের জন্য নেওয়া হয়েছে, এটি হলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস গৌর মল্লারের একটি অনুচ্ছেদ। তো প্রথমে পুরো অনুচ্ছেদটা একবার পড়ে নিই। গোপার বয়স প্রায় 40, দেহের গঠন কৃশ এবং দৃঢ়, গাত্রবর্ণ উজ্জ্বল শ্যাম, মুখের ডোল ভালো, চোখ দুটি বড় বড়, কিন্তু মুখে চোখে তীক্ষ্ণ কঠিনতা, অষ্টাধরের সূক্ষ্ম রেখা দৃঢ় সংবদ্ধ। গোপা যৌবনকালে সুন্দরী ছিল, কিন্তু বয়োবৃদ্ধির সঙ্গে সেই স্ত্রী কমনীয়তায় রূপান্তরিত হয় নাই, বরং কর্কশ কঠোর শ্রীহীনতায় পরিণত হইয়াছে। যাহারা 20 বছর আগে গোপার যৌবনশ্রী দেখিয়াছিল, তাহারা বলাবলি করিত, গোপা একসময় নারী ছিল, এখন যেন পুরুষ হইয়া গিয়াছে। কথাটা মিথ্যে নয়। যে স্ত্রীলোকের ঘরে পুরুষ নাই, তাহার প্রকৃতি পুরুষ ভাবাপন্ন হইয়া পড়িবে, ইহা স্বাভাবিক। উপরন্তু গোপার চরিত্রে নারীসুলভ নমনীয়তা কোনো কালেই ছিল না। তো প্রথমে অনুচ্ছেদটিকে ছোট ছোট সেন্টেন্সে ভাগ করে নেওয়া যাক। প্রথম সেন্টেন্সটি কি আছে? গোপার বয়স প্রায় 40। কোন টেন্সে হবে? সিম্পল প্রেজেন্ট, মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। এখানে কোনো কঠিন শব্দ নেই, একদম সোজা সাপটা একটি বাক্য। তো আমরা ইংলিশে করতে পারি এটা যে গোপা ইজ অ্যাবাউট 40 years old। এবার সেন্টেন্সটি যদি একটু অন্যরকম করে নেওয়া যায়, কিছু না, খুব টাফ কিছু করতে হবে না। অ্যাবাউটের জায়গায় যদি অ্যারাউন্ড দিয়ে দেওয়া যায়, তাতেও কোনো ভুল নেই। গোপা ইজ অ্যারাউন্ড 40 years old। দুটো বাক্যের মধ্যে সেরকম কোনো ফারাক নেই, আর দুটোই ঠিকঠাক। যাদের ইচ্ছে তারা অ্যাবাউট লিখতে পারে, যাদের ইচ্ছে তারা অ্যারাউন্ড লিখতে পারে। পরের সেন্টেন্সটি কি আছে? দেহের গঠন কৃশ এবং দৃঢ়, গাত্রবর্ণ উজ্জ্বল শ্যাম। কৃশ, কৃশ আমরা যেটা সহজভাবে রোগা যেটাকে বলি সেটাই। তো কৃশর ইংলিশ কি হতে পারে? স্লেন্ডার বা স্লিম। দৃঢ়, ফার্ম হতে পারে, স্টাউট হতে পারে, শক্তপোক্ত, স্টাউট। হেফটি, তাও হতে পারে। তো সেন্টেন্সটি কি দাঁড়াবে? শি হ্যাজ স্লেন্ডার বাট স্টাউট স্ট্রাকচার। আরেকটু যদি সেন্টেন্সটিকে চেঞ্জ করা যায়, শি হ্যাজ স্লিম বাট হেফটি স্ট্রাকচার, গাত্রবর্ণ উজ্জ্বল শ্যাম। এখানে একটা কথা মনে রাখা উচিত যে বাংলায় যেভাবে শব্দ ব্যবহৃত হয় সেভাবে কিন্তু ইংলিশে শব্দ ব্যবহৃত হয় না। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ তার নিজের মতো করে চলে, যে কারণে আমি সবসময় দেখবেন যে আমার ভিডিওগুলো যারা বরাবর রেগুলার বেসিসে দেখে, একটা কথা বারবার বলি যে ইংলিশ শেখার সব থেকে ভালো উপায়, আমাদের ইংলিশ যারা শেখান বেশিরভাগ দেখা গেছে তারা স্টুডেন্টদেরকে বলেন যে গ্রামার শিখতে। আমার নিজস্ব মতামত হচ্ছে যে গ্রামারের আগে মনে হয় ইংলিশ লিটারেচার, ছোটখাটো ভালো ভালো যে গল্পগুলো, সেটা একটু পড়ে নেওয়া ভালো। আমরা যারা বাংলা শিখি তারাও আগে গল্প পড়ি, তারপরে কিন্তু গ্রামার শিখি। শুরু থেকে আমরা গ্রামার শিখি না। ইংলিশটাও যদি সেইভাবে শেখা যায়, তাহলে একটু ইংলিশে লেখা সম্বন্ধে ধারণাটা পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, সেন্টেন্সটা কি হবে? হার কমপ্লেকশন ইজ ডার্ক বাট ব্রাইট। এই সেন্টেন্সটাতে ভুল নেই, এটা একদম সত্যি ঘটনা। যদি কারো যদি ওয়ার্ড টু ওয়ার্ড যদি করতে চায় ট্রান্সলেশন, অনুবাদটা, তাহলে সেন্টেন্সে কোনো ভুল নেই। কিন্তু সেন্টেন্সটাকে আরো সুন্দর করা যায় আগে যদি আমরা ব্রাইটের জায়গায় শাইনিং ব্যবহার করি। হার কমপ্লেকশন ইজ ডাল বাট শাইনিং, পুরো সেন্টেন্সটা দেখা যাক। আমি দুটো সেন্টেন্স লিখেছি এখানে। শি হ্যাজ স্লেন্ডার বাট স্টাউট স্ট্রাকচার, হার কমপ্লেকশন ইজ ডার্ক বাট ব্রাইট।
পরে সেন্টেন্সটাকে একটু চেঞ্জ করেছি, শি হ্যাজ স্লিম বাট হেফটি স্ট্রাকচার, হার কমপ্লেকশন ইজ ডাল বাট শাইনিং। চলে আসি পরের অংশটাতে। মুখের ডোল ভালো, চোখ দুটি বড় বড়। ডোল মানে হচ্ছে আকার, সোজা কথায় আকার। তো এখানেও সেন্টেন্সটাতে সেরকম কোনো কঠিনতা তো কিছুই নেই, সোজা সাপটা সেন্টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিটে হবে শি হ্যাজ এ গুড ফেস টু বিগ আইজ, কোনো প্রবলেম নেই। সেন্টেন্সটাকে একটু সুন্দর করা যাক। শি হ্যাজ আ ডিসেন্ট ফেস টু বিগ আইজ। গুড অর ডিসেন্ট একটু ফারাক হয়ে যায় এটা। গুড মানে সহজভাবে ভালো, ডিসেন্ট যা কোনো রকম একটু সৌন্দর্যটা একটু বেড়ে গেল, ভালোটা একটু ভালো হয়ে গেল, তাহলে সেটাকে আমরা ডিসেন্ট করে দিতে পারি। পরের সেন্টেন্সে কি আছে, কিন্তু মুখে চোখে তীক্ষ্ণ কঠিনতা। এখন এক্ষুনি আমি বললাম যে ইংলিশ আর বাংলা দুটো আলাদা ভাষা, দুটো নিজেদের মতো চলে। এবারে যদি ওয়ার্ড বাই ওয়ার্ড, মুখে চোখের ইংলিশ কি, আই অ্যান্ড ফেস, আই অ্যান্ড মাউথ, না এরকম হয় না, এটা বড়ই হাস্যকর ওয়ার্ড হয়ে যাবে, যার কোনো মানে নেই। পুরো মুখাবয়বটা মানে মুখটাকেই, মুখ চোখ বলতে মানে মুখের পুরো অবয়বটা তাকেই বলা হয়। তো সেখানে সেন্টেন্সটা কি হবে, কঠিনতা, ফার্মনেস, এখানে কোনো সাবজেক্ট নেই, তো আমরা দেয়ার ব্যবহার করব, অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বাট দেয়ার ইজ এ ফার্মনেস ইন আর ফেস। চলে আসা যাক পরের সেন্টেন্সে। ওষ্ঠাধরের সূক্ষ্ম রেখা দৃঢ় সংবদ্ধ। ওষ্ঠাধর মানে ঠোঁট, লিপস। সূক্ষ্ম রেখা, ফাইন লাইন্স, শাটার লাইন্স হবে না, ফাইন লাইন্স। দৃঢ় সংবদ্ধ, ফার্ম। তো সেন্টেন্সটা আমরা কিভাবে লিখতে পারি, বাট the fine lines on the lips are firm. The fine lines on the lips are firm. এবারে ধরা যাক এই সেন্টেন্সটিকে কেউ একটু রেসি স্টাইলে নিয়ে আসতে চাইলো, মানে স্টাইলটা একটু কঠিন ঠিক বলা যাবে না, যদি বলা যায় তো ভাবের দিক থেকে সেন্টেন্সের যে সেন্সটা, তাতে দ্বিতীয় সেন্টেন্স যেটা বলতে যাচ্ছি সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হয়। দ্য বেয়ারলি রিকগনাইজেবল ডিফারেন্সেস অন দ্য লিপস আর ফার্ম। বেয়ারলি রিকগনাইজেবল ডিফারেন্সেস, ওষ্ঠধরের সূক্ষ্ম রেখা। তো বেয়ারলি মানে হচ্ছে শুধুমাত্রই হয়, ঠিক আছে। দুটো সেন্টেন্স যদি দেখা যায়, আসলে পরীক্ষার হলে আমি বারবার বলি যে সময়টার একটা ম্যাটার করে। অনেক সময় চেষ্টা করেও ভালো ওয়ার্ড পাওয়া যায় না বা মনে আসতে চায় না, সবচেয়ে যেটা বড় কথা মনে আসতে চায় না। তো সেক্ষেত্রে যদি ওয়ার্ড বাই ওয়ার্ড করে দেওয়া যায়, তাহলে আমার মতে সেটা সামথিং ইজ বেটার দ্যান নাথিং হবে, কিছুটা ঠিকঠাক, খারাপ নয়। আর যদি প্র্যাকটিস খুব ভালো থাকে, তাহলে অবশ্যই সুন্দর সেন্টেন্স বানানো পরীক্ষা হলেও সম্ভবপর। চলে আসি পরবর্তী সেন্টেন্স। গোপা যৌবনকালে সুন্দরী ছিল। এতক্ষণ আমরা কোন টেন্সে করছিলাম, এতক্ষণ করেছি প্রত্যেকটা সেন্টেন্স যদি দেখা যায় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে। এবারে কিন্তু পাস্টে চলে যেতে হবে, সিম্পল পাস্ট মানে পাস্ট ইনডিফিনিট। সুন্দরী, বিউটিফুল, যৌবনকাল, ইন ইউথ। তো আমরা সেন্টেন্সটা বানাবো, গোপা ওয়াজ বিউটিফুল ইন হার ইউথ। এখানে সেন্টেন্সটাকে, এটার
ওয়ার্ড বাই ওয়ার্ড ঠিক আছে। এখানে বিউটিফুলের জায়গায় এক্সিলেন্ট বা ম্যাগনিফিসেন্স ভালো লাগবে না। বিউটিফুল, ইনট্যাক্ট, সহজ সেন্টেন্স, ঠিকঠাক ভাবে সেন্টেন্সটা একদম ঠিকঠাক, একে প্যারাফ্রেজিং বা সুন্দর করার কোনো দরকার নেই। চলে আসা যাক পরের সেন্টেন্সে। কিন্তু বয়োবৃদ্ধির সঙ্গে সেই শ্রী কমনীয়তায় রূপান্তরিত হয় নাই। সেই শ্রী মানে সেই সৌন্দর্য। শ্রীয়ের কোনো, যদি আপনারা ইন্টারনেটে চেক করেন তো শ্রীয়ের সঠিকভাবে কোনো ইংলিশ বলা হয়নি, কিন্তু আমরা প্রথমে সহজ বাংলা মানেটা যদি বের করি তাহলে হয়তো ইংলিশটা পাওয়া যাবে। বয়োবৃদ্ধির সঙ্গে উইথ গ্রোয়িং এজ, কমনীয়তা এলিগ্যান্স, রূপান্তরিত হওয়া ট্রান্সফর্ম। তো আমরা কি লিখতে পারি? অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স, বাট উইথ গ্রোয়িং এজ দ্যাট বিউটি ডিড নট ট্রান্সফর্ম ইনটু এলিগ্যান্স। এইবারে সেন্টেন্সটাকে যদি একটু অন্যরকম ভাবে আমি লিখছি, গ্রোয়িং এজকে আমরা ডেভেলপিং এজ করে দিলাম। তো সেন্টেন্সটা আমরা লিখতে পারি, বাট উইথ ডেভেলপিং এজ দ্য ম্যাগনিফিসেন্স ডিডন্ট চেঞ্জ ইনটু এলিগ্যান্স। এখানে বিউটির জায়গায় ম্যাগনিফিসেন্স, এই জায়গাতে ম্যাগনিফিসেন্স ঠিক আছে, একদম ঠিকঠাক। ম্যাগনিফিসেন্স ডিড নট ট্রান্সফর্ম ইনটু এলিগ্যান্স। কারণ এলিগ্যান্স আমরা এখানে দেখা যাচ্ছে দুটো অ্যাডজেক্টিভের তুলনামূলক চলে আসছে, সেক্ষেত্রে এলিগ্যান্স অ্যান্ড ম্যাগনিফিসেন্সের তুলনা অনেকটা কাছাকাছি হয়। বিউটি একটা সার্বিক শব্দ, আমরা যে কোনো শব্দের, যে কোনো সৌন্দর্যের ক্ষেত্রে বিউটিকে ব্যবহার করতে পারি। আগের সেন্টেন্সের জন্য বিউটিফুল ঠিক আছে, ওখানে যদি ম্যাগনিফিসেন্স দেওয়া যায় এমন না যে সেটি ভুল হবে, কিন্তু বিউটিফুল এখানে বেটার ইউজ, ঠিক এখানে ম্যাগনিফিসেন্স বেটার ইউজ হয়ে যায়। পরবর্তী সেন্টেন্স, বরং কর্কশ কঠোর শ্রীহীনতায় পরিণত হইয়াছে। বরং, মোর ওভার, অন দি আদার হ্যান্ড, কিন্তু আমি পার্সোনালি ইউজ করবো অ্যাডিশনালি। কর্কশ হার্সনেস, কঠোর ক্রুয়েল, শ্রীহীনতা রেজডনেস। হইয়াছে আছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। Additionally, her harshness has turned into cruel wretchedness. এখানে টার্নের জায়গায় কেউ যদি ট্রান্সফর্ম করে তাহলে কোনো সমস্যা নেই। বাকি যেমন যে টার্ন ইনটুর জায়গায় ট্রান্সফর্ম ইনটু করে দেওয়া যায়, বাকি কোনো সেন্টেন্সের প্যারাফ্রেজ, ওয়ার্ডের প্যারাফ্রেজিং করার দরকার হবে না, বাস টার্ন ইনটু বা ট্রান্সফর্ম ইনটু। কেউ যদি চেঞ্জ ইনটু করে, পরীক্ষা হলে টার্ন ইনটু মনে পড়লো না, ট্রান্সফর্ম মনে পড়লো না, চেঞ্জ করে দিল, এমন কিছু না যে এটা খুব ভাগবত অশুদ্ধ হয়ে যাবে, খুব খারাপ হবে, এরকম কিছু নয়, ঠিক আছে। মানে যেখানে টার্ন বা ট্রান্সফর্ম সেন্সটাকে মোটামুটি 95% ঠিকঠাক জায়গায় আনে বা 99%, সেখানে চেঞ্জটা একটু পিছনে থাকে, ব্যাস, আর কিছু নয়। চলে আসি পরবর্তী সেন্টেন্সে। যাহারা 20 বছর আগে গোপার যৌবনশ্রী দেখিয়াছিল, যৌবনশ্রী বিউটি অফ ইউথ। যাহারা এখানে দে, আসলে এটা পুরো একটি সেন্টেন্স। যাহারা 20 বছর আগে গোপার যৌবনশ্রী দেখিয়েছিল, তাহারা বলা বলি করিত গোপা একসময় নারী ছিল, এখন যেন পুরুষ হইয়া গিয়েছে। তো আমি প্রথম পার্টটা আগে নিয়ে নিয়েছি। দে, যাহারা দেখিয়াছিল মানে পাস্ট ইনডেফিনিট। দে হু স বিউটি অফ গোপাস ইয়াঙ্গার এজ 20 years ago। এরপরে তাহারা বলা বলি করতো, ইউজ টু সে, এই দের সঙ্গে ইউজ টু সে that Gopa was once a woman, now she seems to have become a man. আগে নারী ছিল, Gopa was once a woman, এখন যেন পুরুষে পরিণত হয়েছে, now she seems to have become a man.
সিমস মানে কোনো কিছু দেখে মনে করা, মনে ভাবা। এখানে অ্যাপিয়ার হবে না, এখানে সিমস হবে। তো পুরো সেন্টেন্সটা যদি একবার দেখে নেওয়া যায় আমরা, দে হু স গোপাস বিউটি অফ গোপাস ইয়াঙ্গার এজ, গোপার যৌবনকালের, কম বয়সের, ইয়া গোপাস ইউথ টাইম, তাও হতে পারে। 20 years ago used to say that Gopa was once a woman, now she seems to have become a man. চলে আসি পরবর্তী সেন্টেন্সে। কথাটা মিথ্যে নয়, মিথ্যা ইংলিশ লাই, তো সিম্পলি দ্যাট ইজ নট এ লাই। চলে আসি পরবর্তী। স্ত্রীলোকের ঘরে, যে স্ত্রীলোকের ঘরে পুরুষ নাই, তাহার প্রকৃতি পুরুষ ভাবাপন্ন হইয়া পড়িবে, ইহা স্বাভাবিক। ইহা স্বাভাবিক, ইট ইজ ন্যাচারাল, প্রেজেন্ট ইনডেফিনিট। ইট ইজ ন্যাচারাল ফর এ ওম্যান, ওম্যান, এরপরে কি বলা হচ্ছে, যে স্ত্রীলোকের ঘরে পুরুষ নাই, হু ডাজ নট হ্যাভ এ ম্যান ইন হার হাউস, তাহার প্রকৃতি পুরুষ ভাবাপন্ন হয়ে পড়বে। পুরুষ ভাবাপন্ন মানে হচ্ছে ম্যাসকুলিন বা ম্যানলি, টু বিকাম ম্যাসকুলিন ইন নেচার। এখানে টু বিকাম ইনফাইনিটিভ করে দেওয়া হলো। ইট ইজ ন্যাচারাল, প্রেজেন্ট ইনডিফিনিট, ফর এ ওম্যান, একটি স্ত্রীলোকের জন্য এটাই স্বাভাবিক, যে স্ত্রীলোকের ঘরে কোনো পুরুষ থাকে না, তার নেচারটা পুরুষদের মতোই হয়ে যাবে। এবারে এখানে যদি আমি সেন্টেন্সটিকে একটু অন্যরকম করি, ইট ইজ নর্মাল, ইট ইজ ন্যাচারালের জায়গায় ইট ইজ নর্মাল ফর এ লেডি হু ডাজ নট হ্যাভ এ ম্যান ইন আর হোম টু গেট ম্যানলি ইন নেচার। এখানে দেখা যায় টু বিকাম ম্যাসকুলিন ইন নেচার অ্যান্ড টু গেট ম্যানলি ইন নেচার। ভার্বটাকে টু বিকাম ম্যানলি কথাটা থেকে টু গেট ম্যানলি কথাটি বিশেষভাবে সঠিক, কারণ ম্যানলিনেস যেটাকে বলে সেটা আরোপিত, মানে উপর থেকে করে নেওয়া হচ্ছে ম্যানলিনেসটাকে। আর সেন্টেন্সটার সেন্স যদি বোঝা যায়, তাহলে সেকেন্ড যেটি আছে সেটা বিশেষভাবে সঠিক, একদম সেন্সের জন্য সঠিক সেকেন্ড সেন্টেন্সটি। প্রথম সেন্টেন্সটি ওয়ার্ড বাই ওয়ার্ড, সহজ বাংলায় বললে যে এটা ঠিকঠাক, মানে এটা ভুল কিছু নেই। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সটি সেন্স এবং টেন্স এবং সেন্স এবং গ্রামার দুটোকেই কিন্তু প্রকাশ করছে। যখন আমি পজিটিভ ভার্ব পড়িয়েছিলাম তখন আপনাদের মনে আছে আমি গেটের ইউজ সম্বন্ধে পরিষ্কার করে বলেছিলাম সেখানে, যে গেট কোনো কিছু ফোর্সফুলি করাকে বোঝায়। তো এখানে তার মধ্যে যে ম্যাসকুলিনিটিটা আসছে সেটা অনেক কটাই আরোপিত ম্যাসকুলিনিটি, তাই না? তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি টু গেট ম্যানলি ইন নেচার। চলে আসি পরের সেন্টেন্সে। উপরন্তু গোপার চরিত্রে নারী সুলভ নমনীয়তা কোনো কালেই ছিল না। নমনীয়তার ইংলিশ কি? ফ্লেক্সিবিলিটি, অ্যাডাপ্টেবিলিটিও হয়। তো উপরন্তু ইন অ্যাডিশন বা ইন এক্সপ্যানশন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। তো সেন্টেন্সটা করে দেওয়া যাক। ইন অ্যাডিশন গোপাস ক্যারেক্টার হ্যাজ নেভার হ্যাড আ ফেমিনাইন ফ্লেক্সিবিলিটি। এইবার যদি সেন্টেন্সটাকে একটু অন্যরকম করি, ইন এক্সপ্যানশন গোপাস ক্যারেক্টার হ্যাজ নেভার হ্যাড আর লেডি লাইক অ্যাডাপ্টেবিলিটি। নারী সুলভ লেডি লাইকও হতে পারে, ফেমিনাইনও হতে পারে। দুটো সেন্টেন্সই এখানে গ্রামার বা সেন্সকে পরিষ্কারভাবে দেখাচ্ছে, মানে পরিস্ফুট করে তুলেছে। আপনারা দুটো সেন্টেন্সের মধ্যে যে কোনো একটিকে নিতে পারেন। আমি সবসময় বলি যে আপনারা খাতা নিয়ে বসবেন এবং দুটো সেন্টেন্সকে লিখে নিন, এটা বেটার হবে। কারণ আপনাদের কাছে দেখুন স্টক অফ ওয়ার্ড যত বাড়বে এটা আপনাদের জন্য কিন্তু হেল্পফুল। আমি যখন প্রথম ভিডিওটা এখানে দিয়েছিলাম, ফার্স্ট ভিডিও আমার, সেটা যদি একবার দেখেন তাহলে আমি বারবার করে বলেছি যে ট্রান্সলেশন করার জন্য তিনটে জিনিসের খুব প্রয়োজন। প্রথমটা অবশ্যই টেন্স ঠিকঠাক রাখতে হবে, সেন্স ঠিকঠাক রাখতে হবে, ওয়ার্ড ঠিকঠাক রাখতে হবে। স্টক অফ ওয়ার্ড যত বাড়বে ট্রান্সলেশন করার ক্ষমতা তত বাড়ে। টেন্সকে ঠিকঠাক রাখা উচিত, টেন্সকে, বিশেষভাবে টেন্সকে। আর দ্বিতীয়টা হচ্ছে সেন্স, বাক্যটি দ্বারা কি বোঝানো হয়েছে। এই তিনটে যদি ঠিকঠাক থাকে তাহলে সেক্ষেত্রে ট্রান্সলেশন মোটামুটি 60% থেকে 70% উতরে যায়। তো এবারে পুরো ট্রান্সলেশনটা একবার পড়ে নেওয়া যাক। গোপা ইজ
about 40 years old. She has slim but hefty structure. Her complexion is dull but shining. She has a decent face, two big eyes, but there is a firmness in her face. The barely recognizable differences on the lips are firm. Gopa was beautiful in her youth, but with the developing age, the magnificence didn't change into elegance. Additionally, her harshness has transformed into cruel wretchedness. They who saw Gopa's beauty 20 years ago used to say that Gopa was once a woman. Now she seems to have become a man. That's not a lie. It is natural for a woman who does not have a man in her house to become masculine in nature. In expansion, Gopa's character has never had a ladylike adaptability. তো আজকের মতো সাফল্য টার্গেটের ট্রান্সলেশনের প্রোগ্রামটি এখানেই শেষ হলো। অবশ্যই আপনারা আপনাদের যে মতামত সেটা কমেন্ট বক্সে দেবেন। যদি কোনো অসুবিধা থাকে সেটাও কমেন্ট বক্সে দেবেন। আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও লিংক দিই, যদি আপনারা সেখান থেকেও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি প্রোগ্রাম ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।